সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পাবলিক টক দেখবার জন্য। আসসালামু আলাইকুম। আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন আহ, আজকে আলোচনা করার জন্য জনাব ফরিদউদ্দিন খান, প্রতিষ্ঠাতা পরিচালক, নির্বাহী পরিচালক, নহর ইনিশিয়েটিভস। উনি মূলত বাংলাদেশের তরুণ প্রজন্মের একটি কণ্ঠস্বর হিসেবে বর্তমানে কাজ করছে বলা যেতে পারে। কারণ দীর্ঘদিন যাবৎ ফরিদউদ্দিন খান জড়িত আছেন শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন এই দেশের অবহেলিত যে একটি জনগোষ্ঠী, তাদেরকে নিয়ে কাজ করছেন। তাদের পুনর্বাসন, তাদেরকে বিভিন্ন কারিগরিক এবং প্রযুক্তিগত দক্ষতায় কিভাবে আরো দক্ষ করে গড়ে তোলা যায় সেই বিষয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন দীর্ঘ সময় যাবৎ। আমরা আজকে ফরিদউদ্দিন খানকে মূলত আমন্ত্রণ জানিয়েছি সেসব প্রতিবন্ধীদের কথা শুনবার জন্য। আমাদের সেসব প্রতিবন্ধী ভাই বোনদের যে প্রতিকূল পরিস্থিতি তারা প্রতিদিন মোকাবিলা করছে সেই বিষয়টি জানবার জন্য। একই সাথে দেশের বর্তমানের তরুণ প্রজন্মের যে বিভিন্ন ধরনের অংশগ্রহণ রয়েছে, বিশেষ করে রাজনীতিতে। আপনারা জানেন ইতিমধ্যে একটি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ ঘটেছে গতকালকে। সেটির বিষয়েও তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমরা ফরিদউদ্দিন খানের সাথে কথা বলবো। তো আপনাকে স্বাগত জানাই জনাব ফরিদউদ্দিন খান আমাদের পাবলিক টকে কথা বলবার জন্য। জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে যাচ্ছি সেটি হচ্ছে যে আপনি তো দীর্ঘদিন যাবত নহর ইনিশিয়েটিভস নিয়ে কাজ করছেন, শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তাদেরকে নিয়ে কাজ করছেন, একটু লম্বা সময় অতিক্রম করেছেন। এই বিষয়টি নিয়ে একটু জানতে চাই, কিভাবে আসলে নিজেকে এই জায়গাতে জড়িত করেছেন। তার মাঝে একটি পরিচয় আরেকটি আমি একটু উল্লেখ করে রাখতে চাই। ফরিদউদ্দিন খান নিজেও একজন বেশ আগে উনি মিডিয়ার সাথে জড়িত ছিলেন, কাজ করেছেন আমাদের গণমাধ্যমেই। তো সেটিও হচ্ছে ওনার একটি পরিচয়। অনেকে ওনাকে চেনেন। তো যাই হোক, জনাব ফরিদউদ্দিন, আপনি আমাদেরকে যদি বলেন যে আপনার এই অনুপ্রেরণা, আপনার কিভাবে পথ চলা শুরু এবং এই বিষয়ে সার্বিক কিছু কথা জানতে চাই। থ্যাংক ইউ সো মাচ জাফর ভাই, আপনি আমার খুবই প্রিয় একজন মানুষ। এবং যে সময় আমরা হচ্ছে প্রোগ্রামটা করছি ওই সময়টা আসলে খুব প্রিয় মানুষ না হলে কাউকে দেওয়ার কথা না। তো একটু সরি হয়ে নিচ্ছে যে আমার আসলে ঠান্ডার প্রবলেম হচ্ছে, তো হঠাৎ কাশি আসছে। বাট আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার যতটুকু সম্ভব আপনাকে সাপোর্ট করার এবং আপনার থ্রুতে আমাদের প্রতিবন্ধী মানুষদেরকে একটু সামনে নিয়ে আসার। আমার হচ্ছে পড়াশোনার শেষেই আমি হচ্ছে একটা ডেভেলপমেন্ট সেক্টরে জয়েন করি। তো ওখানে হচ্ছে আমার গ্রাউন্ড ওয়ার্ক ছিল হচ্ছে একদম যারা পিছিয়ে পড়া মানুষ, বস্তির ছেলে মেয়ে, তো তাদের জন্য হচ্ছে আমেরিকান যে কারিকুলামটা সেটা ফলো করে আমরা হচ্ছে কারিকুলাম ডেভেলপ করতাম। সো সেই বস্তির প্রাইমারি স্কুলে, গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে আমরা পড়াতাম। তো আমাদের কাজটা ছিল সেই একই ধরনের পড়াশোনার। শুরুটা কত সালের দিকে হয়েছে ওটা একটু যদি বলেন। আচ্ছা, এটা আমি 2015 কথা বলছি। হ্যাঁ, সো 2015-তে আমার এইভাবে হচ্ছে হাতে করি। তো সরি, তো যেটা হয় যে আমি আসলে যখন পড়াশোনা শেষ করি ওই সময় আসলে মানুষ খুব লুক্রেটিভ জবের অফার থেকে। সো আমার সেই ক্ষেত্রে আমার এই জবের যে অফারটা ছিল, ইট ওয়াজ নট ভেরি লুক্রেটিভ, খুবই একদম আহামরি কিছু ছিল না। বাট আমার বাবা বলছিলেন যে তুমি যেহেতু এত কষ্ট করে তোমাকে পড়ানো হয়েছে, সো দিস ইজ ইউর টাইম, লাইক ওটা 2 বছর একটা কমিটমেন্ট ছিল। সো ওয়াই নট, লাইক তুমি দেশের জন্য কিছু করো। সো ওই 2 বছর কাজ করতে গিয়ে আসলে গ্রাউন্ডে আমি বুঝলাম যে মার্জিনালাইজ গ্রুপ গুলোকে, যাদেরকে আমরা জেনারেলি স্কিপ করে যাই, সো তাদের জন্য অনেক কাজ করার অপরচুনিটি আছে। এনিওয়ে, তারপরে আসলে সময়ের স্রোতে আমিও সবকিছু ভুলতে বসি। তারপরে হচ্ছে একটা অ্যাপ ডেভেলপমেন্ট কোম্পানিতে সোশ্যাল মিডিয়া অ্যাপস ছিল, তারা চাইনিজ। সো তাদের সাথে আমি হচ্ছে তাদের মার্কেটিংটা দেখা শুরু করি। ইন দ্য মিন টাইম হচ্ছে আমি বাংলাদেশের একটা বেসরকারি এফএম স্টেশনে হচ্ছে রাতের অনুষ্ঠান করা শুরু করি।
সো একটা মাল্টিপল ডিসিপ্লিনের ডেভেলপমেন্ট সেক্টর বলি, মিডিয়া বলি, বা হচ্ছে মার্কেটিং এ একটা অ্যাপ বেসড টেক বেসড কোম্পানিতে বলেন। সো একটা এক্সপিরিয়েন্স, ব্লেন্ডার এক্সপিরিয়েন্স আমার হয় আলহামদুলিল্লাহ। বাট 2020 সালে আমি হচ্ছে পার্সোনালি একটা এক্সপিরিয়েন্স মধ্য দিয়ে যাই। সেটা হচ্ছে যে আমার চোখের সামনে আই ফাউন্ড আউট লাইক একটা বাচ্চা হচ্ছে 9-10 বছরের। সো তার ফ্যামিলি চাচ্ছিল না যে সে বাঁচুক, আর আমরা চাচ্ছিলাম যে তাকে কিভাবে বাঁচানো যায়। সো এরকম একটা টানাপোড়েন মোটামুটি যখন চলে, তো তখন শেষমেশ তারা বিজয়ী হয়। মানে ওই সময় তো কোভিডের সময়, সো আমরা অতটাও আসলে অনেক জায়গা থেকে সাপোর্ট পাওয়ার কথা থাকলেও পাইনি। তো তখন আমাদের খুব, মানে আমার স্পেশালি খুবই স্টার্ট হয়ে যায় যে ওয়াই ইট ইজ হ্যাপেনিং। মানে এরকম আমি তো কোনো ফ্যামিলি, আপনার আমার বা আমরা চারপাশে তো এরকম কোনো ফ্যামিলি দেখি নাই যে তার বাচ্চা চাবে না যে সে বাঁচুক। তবে বাচ্চাটা কিছুটা ভিন্নতা ছিল, সেটা নিয়ে আসলে আমি তখন বুঝতে পারিনি। পরবর্তীতে যখন হচ্ছে মানে কিছুটা রিসার্চ করা শুরু করলাম, তখন জানলাম যে মানে সেই মেয়েটা হচ্ছে সেরেব্রাল পলসি। হ্যাঁ, সো আমি এরপরে অবাক হলাম, বিশ্বাস করবেন না। আমি ভাবছিলাম যে ওটা যেহেতু একদম বস্তি এরিয়ার লোক ছিল, সো তাদের হয়তো ধারণাটা ওইরকম ছিল। বাট আমি যখন হচ্ছে এটা রিসার্চের পারপাসে চারপাশে ঘোরাঘুরি করলাম, আশপাশে ডাটা নেওয়া শুরু করলাম। আমি পার্সোনালি আমার কথা বলছি, ওই সময় আমি নিজে একা ঘোরা শুরু করলাম। সো আমি যেটা মানে অবিশ্বাস্য সত্য যে বহু ফ্যামিলি আহ মানে বিচ্ছিন্ন হয়ে গেছে শুধুমাত্র দেখা যায় একটা বিশেষ সন্তান থাকার কারণে। হ্যাঁ, বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান থাকার কারণে। এবং আমি অনেক জায়গায় পেলাম যে অনেক বাপ মা চাচ্ছে যে আমি যাতে মরে গেলে আমার বাচ্চাটাও মরে যাবে, কারণ আমি না থাকলে তো তাকে কেউ দেখবে না। আবার তৃতীয়ত এরকমও পেলাম যারা এখনই চাচ্ছে যে কোনোভাবে বাচ্চাটা মরে যাবে, এবং সেটা মানে আপনার আমার মতো বা তার চেয়েও হাই ক্লাস একটা ফ্যামিলি। সো এইখান থেকে আমি বুঝলাম যে না, দেয়ার শুড বি সামথিং ডিফারেন্ট। সো আমরা তখন ধীরে ধীরে আমার সমমনা কিছু মানুষদেরকে নিয়ে আমরা এই নহর ইনিশিয়েটিভস যাত্রাটা শুরু করলাম। নহর নামটা আসলে এই জন্য আসলো যে নহর হচ্ছে স্রোতের ধারার সাথে নিজেকে পরিবর্তন করবে। তো সময়ের সাথে সাথে তো সবকিছু পরিবর্তন হয়, তো ওই জায়গা থেকে আমাদের ওই নামটা নেওয়া। সো নহর ইনিশিয়েটিভস এইভাবে চলা শুরু করলো, হাঁটি হাঁটি পা পা করে। প্রথম দিকে আমরা প্রচুর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতাম। মিডিয়াতে থাকার কারণে কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করে মানুষকে এঙ্গেজ করা যায়, মাস পিপলকে। কারণ এটাও একটা প্রবলেম ফাইন্ড আউট করলাম যে তাদের কন্টেন্ট, তাদের টক শো শুধু তারাই দেখে, তাহলে তো আর আসলে অ্যাওয়ারনেস বিল্ডিং হবে না। বাট উইদিন এ কাপল অফ ইয়ার্স আমরা এটা সৌভাগ্য ছিল আলহামদুলিল্লাহ, কিছু স্পন্সর ছিল ভালো। তো তারা হচ্ছে যখন আমাদের প্রোগ্রাম গুলো স্পন্সর করলো, উই মেক ভেরি গুড কন্টেন্ট, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, এরকমও আছে যে আমাদের কন্টেন্ট গুলা অ্যাওয়ারনেস বিল্ডিং হচ্ছে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমার কাছে মনে হলো, আচ্ছা, মানে এটাও মনে হওয়ার পেছনে একটা রিজন ছিল। সো আই ফাইন্ড আউট সামওয়ান যিনি আমাকে বলছিলেন যে ভাই, আপনারা এত কিছু করতেছেন, তাও তো আমার বাচ্চাটাকে কেউ একসেপ্ট করতেছে না। তখন আমার কাছে মনে হলো যে না, সো আমি হয়তো অ্যাওয়ারনেসটা করতেছি, বাট এর চেয়ে ইম্পর্টেন্ট আরেকটা কাজ আছে। এটা কি হতে পারে? তখন আমি বুঝলাম, ধরেন উনি বলছিল যে একটা রেস্টুরেন্টে যাবে, তার বাচ্চার হুইল চেয়ারের জন্য র্যাম্পটা নাই। তো আমি তখন ওই রেস্টুরেন্টকে জিজ্ঞেস করলাম কেন এটা নাই। তখন উনি বলল যে দেখেন ভাই, আমাদের রেস্টুরেন্টে বছরেও একজন বা দুইজন হুইল চেয়ার পার্সন আসে না। সো আমি কেন এটা বানাবো? এটা তো আমার একটা কস্টিং আছে। তো আমি তখন বুঝলাম যে এই যে আসে না, না আসার পেছনের মূল রিজনটা হচ্ছে তার ওই আর্থিক সামর্থ্যটা নাই। এবং আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের দেশে প্রতিবন্ধী ব্যক্তি মানে হয়তো আপনি একটা ছোট একটু কিছু আমি উইথ ডিউ রেসপেক্ট বলছি, সেলাইয়ের কাজ বা ছোট একটা দোকান দিয়ে দিবে, এই পর্যন্তই। বাট পৃথিবীতে অনেক এগিয়েছে, স্পেশালি কোভিড এর পরে ডিজিটাল সেক্টরে অনেক এগিয়েছে। আমাদের পকেটে টাকা ছিল না, এবং আমরা অনেকের সাথে কথা বললাম যে একটা সেন্টার দিয়ে যদি ডিজিটাল ট্রেনিং দেওয়া যায়, কিন্তু সেখানে দেখলাম হিউজ টাকার পরিমাণ। তো তখন এই টাকা বাঁচানোর জন্য কি করলাম, আচ্ছা ঠিক আছে, তখন আমার মনে পড়লো আমি যখন প্রাইভেটে পড়তাম, প্রাইভেট ইউনিভার্সিটিতে, সো এট দ্যাট মোমেন্ট আমাদের ওখানে একটা আগুন লাগে। তো তখন আমাদের হচ্ছে অনলাইনে ক্লাস নেওয়া শুরু করে। এরপর তো কোভিড এর সময় আমরা অনলাইনে ক্লাসটা অনেক বেশি দেখলাম। সো আমার কিছু মনে হলো ওয়াই নট দিস ওয়ে আমরা যদি ফলো করি। সো একটা ই লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করলাম, তাদেরকে বোঝানো শুরু করলাম যে তোমরা এইরকম একটা কোর্স করে আসো। এবং যেহেতু সেমিস্টারের মধ্য দিয়ে গিয়েছে আমরা, সো আমি জানতাম যে কারিকুলাম ডেভেলপ করে, এবং কারিকুলাম ডেভেলপমেন্টের কিছু এক্সপেন্স থাকার কারণে আমি ওভাবে আমরা ডেভেলপ করলাম সবকিছু। বাট দ্য থিং ওয়াজ, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছিল যে তাদেরকে কনভিন্স করা যে এটা তোমার জন্য ইম্পর্টেন্ট। সো ফার্স্ট ব্যাচে আই ওয়াজ রিমেম্বার লাইক আমাদের 50 জন
ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করানোর জন্য আমাদেরকে প্রায় মাসখানেক বিভিন্ন জায়গায় ধর্ণা দিতে হয়, কিন্তু মানুষ ইন্টারেস্টেড ছিল না। পরে সেখান থেকে আমরা 35 জন নিয়ে সেখান থেকে 12 জনকে মাত্র গ্রাজুয়েট করতে পারি। বাট এই 12 জন যখন হচ্ছে রিপ্রেজেন্টেটিভ হিসেবে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় জব করা শুরু করে, সো পিপল গোনা ইন্টারেস্টেড অন দিস। এবং এইরকম হলো যে আলহামদুলিল্লাহ এর পরের বার হচ্ছে 1500 অ্যাপ্লিকেশন আমরা পেলাম লাস্ট ইয়ার। সো প্রায় 9টা দেশের প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের পার্টিসিপেট করলো, এবং এই বছরটা মানে তারা শেষ করবে আর কিছুদিনের মধ্যে। সো 200 পার্সন উইথ ডিসএবিলিটিস 9টা কান্ট্রি থেকে তারা এটা শেষ করছে। সরি। সো এভাবে হচ্ছে আমাদের এই জার্নিটা শুরু হয়, এখন একটা মিড ওয়েতে আছে। তো এর মধ্যে ধীরে ধীরে আমরা প্রাতিষ্ঠানিকভাবে যেই ধরেন সনদপত্র বা রেজিস্ট্রেশন বলি, সেগুলো আস্তে আস্তে পাওয়া শুরু করলাম আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের ডেফিনেটলি ধরেন বাংলাদেশের কনসেপ্টে এই ধরনের কাজ আপনি করতে যাবেন, আপনাকে দুইটা তকমা আপনার লাগবে। একটা হচ্ছে ইদার আপনি হচ্ছেন ধান্দাবাজ, আর আপনি যদি ইয়াং হন তাহলে তো মানুষ আপনাকে বিশ্বাসই করতে চাবে না, কারণ কেন তুমি বাবা এইসব কাজ করবে। সো এটা যে ইম্পর্টেন্ট কতটা এইটা তারা মনে করবে না। তার মানে কেন ইম্পর্টেন্ট আমি বলি, আপনি দেখেন বাংলাদেশে 46 লাখ প্লাস হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তি, ঠিক আছে, এবং ওয়ার্ল্ডে হচ্ছে 1.3 বিলিয়ন, বলা হয় প্রতি 6 জন একজন প্রতিবন্ধী ব্যক্তি। এখন আপনি এত বিশাল জনগোষ্ঠীকে আপনি যদি বাইরে রাখেন তাহলে আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্ট কিভাবে হবে? যেখানে আহ মানে সামনে আরো কথা প্রেক্ষিতে আমি বলবো, সরি একটু বেশি লেন্দি হয়ে যাচ্ছে মনে হয়, জাস্ট এইটুকু বলি যে এই চেঞ্জেসটা আনার জন্য তাদের পুনর্বাসন, যাতে করে হচ্ছে তারা সমাজে স্টাবলিশ হতে পারে, পাশাপাশি জাতিগতভাবে এবং অর্থনৈতিকভাবে আমাদের দেশে অর্থনীতিকে শক্ত করার জন্য আসলে এই পদক্ষেপটা নেওয়া। এবং ধীরে ধীরে আস্তে আস্তে আরো ভালো ভালো কিছু মানুষজন আলহামদুলিল্লাহ আমাদের পথের যাত্রী হয়েছে। ইভেন জাফর ভাই আপনি নিজেও আমাদের সাথে চলে এসেছেন। সো এই যে আপনাদের কাজগুলো, আপনাদের সাপোর্ট গুলো, আমি কিন্তু আপনাকে আজ পর্যন্ত কিছু জাফর ভাই প্রোভাইড করতে পারিনি, বাট ওয়াই ইউ আর গিভিং দিস সাপোর্ট, বিকজ মানুষ না আসলে করতে চায় সত্যি কথা, কিন্তু সেই জায়গাটা হয়তো আমরা দেখাতে পারি না, দেখে হয়তো করতে পারে না। এনিওয়ে, সো এইটা ছিল ছোট্ট করে বেশ বড় করেই আমাদের গল্পটা। জি, অনেক অনেক টাচি ছিল স্টোরিটা, কারণ হচ্ছে যে আপনার যে সময়টাতে কেরিয়ার গড়ার সময়, যে সময়টা আপনার জন্য যদি বলা যায় যে কেরিয়ারের জন্য ওয়াজ দ্য গোল্ডেন টাইম। ইনফ্যাক্ট সেই দিকে ধাবিত না হয়ে আপনি মানবিক দৃষ্টিকোণ থেকে আহ, এই যারা শারীরিক প্রতিবন্ধী ওনাদের জন্য এগিয়ে এসেছেন। এটি নিজস্ব একটি দায়বদ্ধতা, এটি সামাজিক দায়িত্ব, যেটি সবার জায়গা থেকেই করা উচিত। সেটি হয়তোবা আপনি একাই কাজে তুলে নিয়েছেন, আপনার মতো এমন অনেকেই আছে বাংলাদেশে যারা এই বিষয়টি নিয়ে কাজ করছেন ইতিমধ্যে। তা আমি এই প্রসঙ্গে এসে আমি একটি বিষয় জানতে চাইবো, সেটি হচ্ছে যে এই যে আপনি প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে কাজ করছেন, যারা শারীরিক, তো তাদেরকে নিয়ে কাজ করার সময় আপনি অনেকগুলো প্রতিবন্ধকতার কথা বলেছেন, কিছু বিষয় আপনার ইতিমধ্যে তুলেছেন আপনার জবাবে। তারপরে জানতে চাচ্ছি যে বর্তমানে প্রেক্ষাপটে এই সহায়তার বিষয়টি দেশীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে আর রাষ্ট্রীয় জায়গা থেকে সবকিছু মিলিয়ে এই বিষয়ে কেমন সহায়তা আপনারা পেয়ে থাকেন, বা আদৌ পাচ্ছেন কিনা সেটা সঠিক পথে? আচ্ছা, চমৎকার কোশ্চেন করেছেন। আসলে সহায়তা বলতে আহ, যেটা আমরা বুঝি যে মানুষ হচ্ছে এই জায়গাটা হচ্ছে ফান্ডিং করবে। সো ডেফিনেটলি এই ধরনের প্রজেক্ট বলেন বা এই ধরনের কাজগুলোতে ফান্ডস ভেরি ইম্পর্টেন্ট। তো আমি বলবো না যে একেবারেই আমরা কোনো সাপোর্ট পাই নাই কারো, অবশ্যই সাপোর্ট না হলে তো এটা এক্সিস্ট করানো ডিফিকাল্ট। বাট সবচেয়ে বড় সাপোর্টটা আমি বলবো, মানে এখন পর্যন্ত যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, সবচেয়ে বড় সাপোর্টটা আমার ছিল হচ্ছে ডেফিনেটলি যেই প্রতিষ্ঠান আমাদের উপর প্রথম বিশ্বাস করে আমাদেরকে কাজের সুযোগ দিয়েছিল, সেই আকিজ কোম্পানির কথা বলতে হয়। সো ওনার উপদেষ্টা সাহেব, তিনি এখন উপদেষ্টা। সো আমাদের হচ্ছে বাণিজ্য উপদেষ্টা বশির সাহেব। সো বশির সাহেবের একটা প্রতিষ্ঠান থেকে আমরা আসলে আলহামদুলিল্লাহ প্রথম আমাদের পদক্ষেপের যে অগ্রযাত্রাটা ছিল। সো ডেফিনেটলি বলতে যাচ্ছি জনপ্রিয় যে আপনি কি ব্যক্তিগতভাবে মাননীয় বাণিজ্য উপদেষ্টা এখন এখন যিনি আছেন ওনার সাথে এই বিষয় নিয়ে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করেছেন?
বা কথা না, হয়েছে না, তার সাথে? এরকম ছিল না। এটা আসলে ওনাদের কোম্পানি থেকে তখন হচ্ছে আমাদেরকে জাস্টিফাই করে তারা হচ্ছে আমাদের আগ্রহের সাথে মিলে তারা আমাদেরকে সাপোর্টটা দেয় আলহামদুলিল্লাহ। সো ওইটা আমি মনে করলাম বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম যখন আমরা আসলে শুরুও করি নাই, তখন দে বিলিভ অন আস। সো এইটা একটা বড় জায়গা ছিল। আরেকটা আহ, আরো কিছু মানুষের সাপোর্টের কথা বলি। সো আমরা এরকমও কিছু স্টেজ পার করেছি যখন আমরা আমাদের এমপ্লয়ীদের স্যালারি দিতে পারতেছি না, ঠিক আছে? এবং সেই সময় আমাদের যে টিমটা তারা স্ট্রংলি এটা হোল্ড করেছিল যে না, উই আর ওয়ার্কিং ফর পার্সন উইথ ডিসএবিলিটি, সো উই শুড অ্যাকচুয়ালি ক্যারি অন দিস, বিকজ আমরা যদি স্টপ হয়ে যাই তাহলে এই কাজটা আগাবে না। সো আমার টিমটা ডেফিনেটলি আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এই টিমটা আপনি খুবই আশ্চর্য হবেন, এই টিমের মধ্যে আমার মোর দেন 60% হচ্ছে পার্সন উইথ ডিসএবিলিটিস। সো তারা আমাকে বিলিভ করছে এবং তারা আমাদের সাথে প্রায় মাসখানেক এইভাবে হচ্ছে তার জার্নিটা করলো। তো তারা ফুল এফোর্টটা দিল এবং তারা সেইভাবে আমরা স্যালারি দিতে পারিনি, পরে অ্যাডজাস্ট করার বিষয় সেটা আলাদা, কিন্তু ভাই আমাদের তো জীবনে চলা লাগে। তো সেই জিনিসটা যে বিলিভ করতে পেরেছে এবং এই যে টিম, এই টিমটা আমাদের জন্য খুবই স্ট্রংলি আমরা কিন্তু এই বন্ডিংটা তৈরি হয়েছে। সো এখন আমি বা তারা আমাকে বুঝে, আমরা তাকে বুঝি। এই ফ্যামিলি যে বিষয়টা, সেই বিষয়টার কারণে যেটা হয়েছে কি, আমাদের কাজগুলাতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা এবং কাজটা যে আমরা ঠিক জন্য করতেছি সেই জিনিসটার বিশ্বাসটা আমাদের মধ্যে থাকে। সো সেই জায়গায় কেউ কারো জায়গায় আসলে ফাঁকি দেওয়ার কোনো বিষয় থাকে না। এইটা আমাদেরকে আরো বেশি আগায় নিয়ে যেতে সাহায্য করে। জি। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বর্তমানে বাংলাদেশে প্রায় ৪৬ লাখ শারীরিক প্রতিবন্ধী রয়েছেন। হুম। তো আপনার অর্গানাইজেশন বা সংস্থার পক্ষে এটা তো সম্ভব না যে সবার দায়িত্ব নিয়ে। তো কোনো না কোনোভাবে এই ৪৬ লাখ যারা রয়েছেন তাদের ভিতরে সবাই তো আর রাজধানী কেন্দ্রিক নয়। ওনারা বাস করছেন না। বাংলাদেশে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে। তো এরকম একটি বিষয়ে জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে হোক বা বেসরকারি উদ্যোগে হোক, যেকোনোভাবেই হোক না কেন, বিভিন্ন অর্গানাইজেশন গুলো হয়তো বা কাজ করে। আমরা জানি অনেক অর্গানাইজেশন কাজ করছে, অনেক এনজিও কাজ করছে। তো সেই বিষয়ে এই যে ৪৬ লাখের মতো প্রতিবন্ধী রয়েছেন, তাদেরকে পুনর্বাসনের জন্য বা তাদেরকে দেখভাল করার জন্য বা তাদের একটি সুন্দর ভবিষ্যৎ রচনার জন্য আসলে কতটা কার্যকরী ভূমিকা নেওয়া হচ্ছে বিভিন্ন মহল থেকে বা সংস্থাগুলো থেকে? আচ্ছা ভাই, এটাও খুবই চমৎকার একটা কোশ্চেন। অবশ্যই পদক্ষেপ নেওয়া হচ্ছে বা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু যেটা হয় যে কেন জানি আমরা হয়তো অনেক ক্ষেত্রে এইসব পদক্ষেপ নিতে গেলে প্রাতিষ্ঠানিক কিছু বাধা বা কিছু জিনিস চিন্তা করতে হয় মাথায়। সো এত কিছু চিন্তা যেহেতু মানে আমরা যেহেতু শুরু করছি ব্যাকরণ না মেনে, ইমোশন ছিল বেশি। সো আমরা নেমে গেছি। অনেকে সেই নামাটা নামেন, কারণ অনেক কিছু একটা জানেন যে এই ধরনের প্রতিষ্ঠানে আপনি যে কোনো প্রজেক্ট প্রপোজাল লেখা, তারপর ফান্ড নিশ্চিত করা, তারপর প্রজেক্টটা শুরু হয়। সো আমরা আবার নেমে গেছি। এখন এই জায়গাটা যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা যে একটা জিনিস বলতে পারি, খুব ছোট্ট আমরা ভাবে শুরু করলো যে উই আর দ্য ফার্স্ট ওয়ান যারা হচ্ছে এই ধরনের প্রজেক্ট, মানে যে তুমি যে ঘরে বসে শিখে তুমি চাকরি পর্যন্ত তোমাকে নিয়ে যাওয়া, এই ধরনের যে ব্যবস্থাটা, এটা আমরাই প্রথম করছি মানে তাদেরকে। কারণ আগে যেগুলো ছিল এক্সিস্টিং, ওগুলা ছিল হচ্ছে তুমি সেন্টারে যাও, সেন্টারে যাওয়ার পরে তোমাকে মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল এগুলো শেখানো। কিন্তু আমরা যেটা করলাম যে এটাকে পুরো একটা ডিফারেন্ট শেপে নিয়ে আসলো। হ্যাঁ, আর আমাদের সামনে যেহেতু কেউ ছিল না, সো আমাদের ভুল থেকেই আমাদেরকে শিখতে হয়েছে। হ্যাঁ, যেমন আমাদের গত বছরের যারা ফেলোস ছিল, তো তাদের জন্য আমরা যেটা করছিলাম যে তাদেরকে অনেকগুলো কোর্স শেখানোর জন্য আমরা চাপ দেওয়া শুরু করলাম। পরে আমরা বুঝলাম যে না, আসলে এটা আসলে তাদের নেওয়ার বাইরে। সো আমরা এই বছর যেটা করছি সেটা হচ্ছে যে আমরা সেই কোর্স গুলোকে তাদের মতো করে বিভক্ত করার চেষ্টা করছি এবং তার আগে কয়েকবার পরীক্ষা নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করছি সে কোথায় ভালো করবে, পরে সেই জায়গা থেকে মাস্টার করানোর চেষ্টা করছি। আর সবচেয়ে যেটা আমি আরেকটা বলবো, অবশ্যই আমরা যেহেতু বিভিন্ন জায়গায় এগিয়ে আসছি, যেমন আপনি দেখেন এই বছর আলহামদুলিল্লাহ রবি আমাদের সাথে এগিয়ে আসছে। রবি হচ্ছে আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদেরকে ইন্টারনেট দিচ্ছে, তারা এই যে ক্লাসটা করতে ইন্টারনেট প্রয়োজন, গত বছর আমরা পাইনি, এই বছর আমরা পেয়েছি। তার আগের বছর কিছুই পাইনি। তো মানে আমি যেটা বুঝাচ্ছি যে আলহামদুলিল্লাহ ডে বাই ডে এটা ভালো হচ্ছে। ডেফোডিল বিশ্ববিদ্যালয়ে এগিয়ে আসছে যে ঠিক আছে, কারণ আমরা চাচ্ছিলাম যে একটা কোর্সের যদি সাপোর্ট পেতাম এবং সেটা যদি স্ট্যান্ডার্ড হতো। সো ডেফোডিল ইউনিভার্সিটি এগিয়ে আসছে, অস্ট্রেলিয়া থেকে ইনস্টিটিউট এগিয়ে আসছে যে ঠিক আছে আমরা তোমাকে কোর্সের সাপোর্ট দিব, সার্টিফিকেশনটাকে ভেরিফাই করে দেবো, ঠিক আছে?
এরপরে ধরেন আপনার আমরা খুব শীঘ্রই একটি আরেকটি দেশের সাথে কোলাবোরেশনে হচ্ছে আমরা একটি প্রথম লার্নিং এন্ড আর্নিং সেন্টার ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি। দুঃখিত, প্রথম লার্নিং এন্ড আর্নিং সেন্টার এটা হচ্ছে আমরা হচ্ছে সামনের মাসে শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ ঈদের পরে। সো যেখানে হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তি তার যদি বাসায় কম্পিউটার না থাকে আসবে, এসে নিজের মতো করে কাজ করবে, নট নেসেসারি সেটা আমার সাথে রিলেটেড হতে হবে, তার যা ইচ্ছা কাজ সেটা সে করতে পারবে ওখানে বসে, সে আর্ন করতে পারবে। সে যদি এমন হয় যে কোথাও ফ্রিল্যান্সিং কাজ করছে বা কোনো কোম্পানিতে কাজ করছে, ওখানে বসে তার পিসি সেট আপ পাবে, সবকিছু পাবে, সে ওখানে বসে করবে। আবার যদি তার মনে হয় যে না শিখবে, সো আমাদের কিন্তু কোর্স রেডি আছে, সো রেডি কোর্স গুলো সে ওখানে বসে বসে শিখবে, টোটালটাই ফ্রি থাকবে তাদের জন্য। সো এরকম একটা এনভায়রনমেন্ট আমরা তাদের জন্য ক্রিয়েট করার চেষ্টা করছি ইনশাল্লাহ। তো দেখেন ডে বাই ডে এটা ইনক্রিজ হচ্ছে, এবং এই যে যারা সাপোর্ট করছে, এখন ধরেন অবশ্যই রিজেকশন তো আসে ভাই। আমি বিভিন্ন জায়গায় গিয়ে তো আসলে আমাকে ডেফিনেটলি খালি হাতে বা হচ্ছে কষ্ট নিয়ে মনে ফিরতে হচ্ছে, বাট এটা আসলে কষ্ট না, দিস ইজ এ লার্নিং। সো এভরিওয়ান নট উইল বিলিভ ইউ এট দ্য ভেরি ফার্স্ট টাইম, কারণ তার জন্য তো আমি প্রথমবার, আমি না হয় জানি আমি কি করতেছি। সো আমাকে হয়তো আমার অ্যাপ্রোচটা ঠিক ছিল না, বা আমি হয়তো বোঝাতে পারিনি, কিন্তু এমনও হয়েছে যেটা হয় যে আমি এই ধরনের ক্ষেত্রেও কখনো সম্পর্কটা সম্পর্কের জায়গায় রাখি, তাকে অবহিত করতে থাকি, কারণ কারো যদি মনে না হয় যে না আমরা আসলে ওই কারণেই আসছি, আমরা চাই যে আসলে আমরা একটা ভালো কাজ করতেছি, আপনাকে একটা সুযোগ দিচ্ছি এবং আমিও একটা সুযোগ নিচ্ছি এই ভালো কাজে দুইজন একসাথে থাকা। সো এটা হচ্ছে ব্যাপার। আর তবে ওই যে লাস্টলি যেটা বলবো যে হ্যাঁ, অনেক মানুষ এগিয়ে আসছে, অনেক প্রতিষ্ঠান এগিয়ে আসছে, ওই জায়গাটাই আমি দেখতে চাই। আমি নেগেটিভলি চিন্তা করতে চাই না যে কে এগিয়ে আসে নাই, যে এগিয়ে আসে নাই সেও আসতেছে কোনো না কোনো ভাবে, প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে, বা আসবে ইনশাল্লাহ। তো ওটা নিয়ে আসলে ব্যাপার না। এবং সরকারিভাবে অবশ্যই প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আপনি শুনে খুশি হবেন যে যেই ই লার্নিং প্ল্যাটফর্মটা আছে সেটাও ভালো করছে, বাট মানে ই লার্নিং প্ল্যাটফর্মটাই আসলে আমার কাছে মনে হয় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বেশি অ্যাক্সেসিবল, বিকজ তাদের তো আসলে চলাফেরায় সমস্যা থাকে। সো এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের এম্পাওয়ারমেন্ট প্রজেক্ট গুলো যদি অনলাইন ভিত্তিক হয় তাদের জন্য, আমি দেখলাম যে এটা তাদের জন্য বেশি এফেক্টিভ হয়। জি। জি, এ আ এ আ এখন আমি মানে যে বিষয়টা নিয়ে জানতে চাচ্ছিলাম এটি আমার ব্যক্তিগত বলা যায় কিছুটা কৌতূহল এবং জানার আগ্রহ। আসলে কৌতূহল না, ব্যাপারটি হচ্ছে জানার আগ্রহ। সেটি হচ্ছে আপনি বলছিলেন যে যারা প্রতিবন্ধী আছেন শারীরিকভাবে তাদের ভেতরে দেখা যাচ্ছে যে উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত এই পরিবারের ভেতরে অনেকেই আছেন, কিন্তু আমাদের সমাজে অনেকেরই আছে প্রতিবন্ধী শিশু জন্ম নিচ্ছেন বিভিন্ন কারণে, শারীরিক জটিলতার কারণে, মাতৃত্বকালীন কোনো অসুস্থতাজনিত বা বিভিন্ন কারণে হতে পারে। ডাক্তারি পরিভাষায় অনেকগুলো ক্লিনিক্যাল কন্ডিশন আছে। তো যেটি আমার জানা হচ্ছে সেগুলো কিন্তু আমি ব্যক্তিগতভাবে দেখেছি বা আপনিও দেখেছেন এগুলো। সেটা হচ্ছে যে আমরা রাস্তার ধারে বা ফুটপাতে বা রেল স্টেশন বা বাস টার্মিনাল বা বিভিন্ন জায়গায় ছিন্নমূল প্রতিবন্ধীদেরকে দেখে থাকি, যারা কিনা শারীরিকভাবে প্রতিবন্ধী। আ সবাই কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী নন। আমরা যাদেরকে দেখি। তো তাদের পুনর্বাসনের জন্য আ তারা কাজ করছে এবং তাদের পুনর্বাসনের জন্য আপনাদের ভাবনা আ এবং সেই জায়গা থেকে তাদেরকে তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা বা মৌলিক চাহিদাগুলো পাশাপাশি তাদেরকে পুনর্বাসিত করার জন্য যে প্রক্রিয়া, সেই জায়গাটিতে সরকারি এবং বেসরকারি উদ্যোগ কতটা পরিলক্ষিত হয় আপনার কাছে মনে হয়? এই বিষয়ে আপনার মূল্যায়ন বা মন্তব্য। দেখেন আমরা তো আসলে আমাদের বাস্তবতা কিছুটা মানতে হবে। আমরা তো আসলে আমাদের যারা তরুণরা আছে, আমাদের যারা সমাজে আরো যারা আছে, তাদেরকেই আসলে আহ আহ, নিয়ে আমরা ঠিক মতো একটা জায়গায় পৌঁছাতে পারছি না। বেশ অনেক ধরনের জটিলতা আছে। তো জেনারেলি দেখবেন যে প্রতিবন্ধী ব্যক্তি তো আরো পরে চিন্তা করে মানুষ, মানে যেটা বাস্তবতা সেটাই বলছি ভাই, এখানে রাগঢাক রাখার কিছু নেই। জি, আমরা ওই জায়গায় যাইনি, যেমন ডেভেলপড কান্ট্রি গুলাতে যেটা হয় যে আপনি খেয়াল করবেন যে প্রত্যেকটা রোড, প্রত্যেকটা যানবাহন সবকিছু অ্যাক্সেসিবল থাকে, বিকজ এইটা তাদের হচ্ছে তখন প্রায়োরিটি। এখন আমরা যে জায়গাটা আছে আমরা এটাকে প্রায়োরিটির জায়গায় নিয়ে আসতে পারছি না, এটা সত্য কথা। এটা নিয়ে আসতে পারছি না, কিন্তু পারতে হবে।
যাই হোক, দ্বিতীয় যে বিষয়টা বললেন আপনি যে সেখানে হচ্ছে কেমন কার্যক্রম দেখতে পাচ্ছেন। তো এখন ব্যাপার হচ্ছে যে আহ কার্যক্রমের কথা যদি আপনি বলেন যে কি কি কাজ, মানে যেসব এক্সিস্টিং ইয়েগুলো আছে তারা কেমন করছে, ভাই সবাই চেষ্টা করছে, কিন্তু আহ চেষ্টার মাত্রাটা আসলে বাড়ানোর জন্য যে সাপোর্টটা প্রয়োজন, আমার কাছে মনে হয় সেটা এককভাবে সরকারি ভাবেও পসিবল না, আম, বা প্রাতিষ্ঠানিকভাবে বেসরকারি ভাবেও সম্ভব না, যদি না আমরা আমাদের জায়গা থেকে এগিয়ে আসি। যেমন আমি অনেক জায়গায় দেখেছি যে প্রতিবন্ধী শব্দটা এমন মানুষও গালি হিসেবে ব্যবহার করছে যার ফ্যামিলির মধ্যেই প্রতিবন্ধী মানুষ আছে। এখন আপনি বলেন, যদি এই মন মানসিকতা থেকে আমরা বের হয়ে আসতে না পারি, তাহলে আমি ওই যে রাস্তার ধারে ছিন্নমূল তো আরো পরে আসবে, আপনি বলছিলেন সেই জায়গায় আসলে আমি ফেরত যাচ্ছি। সো রাস্তার ধারে আশপাশে যে ছিন্নমূল প্রতিবন্ধী ব্যক্তি, তাদের কথা চিন্তা করার আগে আমি যদি চিন্তা করি যে ফরমালি যারা এখন বিভিন্ন ফ্যামিলিতে বিভিন্ন ধরনের মধ্যবিত্ত বলি, নিম্ন মধ্যবিত্ত বলি আর উচ্চবিত্ত বলি, সেই জায়গায় আছে, তাদের ফ্যামিলি মেম্বারকেই আমি দেখেছি প্রতিবন্ধী শব্দ গালি হিসেবে ব্যবহার করতে রাস্তাঘাটে। সো আমি তখন আর মানে আগ্রহটা কিভাবে ধরে রাখি? কিন্তু হ্যাঁ, আগ্রহ ধরে রাখতে হবে, করতে হবে চেষ্টা। আমরা সবাইকে পরিবর্তন করতে পারবো না, কিন্তু যখন দেখবো যে এই যে আপনি পরিবর্তন হবেন বা এই কথা যারা শুনবে তাদের একজনও যদি চিন্তা করে, তো ওখান থেকেই শুরুটা হবে। শুরু হোক, এক সময় না এক সময় ঠিক হবে। বুঝতে পেরেছি। তো আমি আরেকটি বিষয়ে একটু জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে বিভিন্ন ফান্ডের কথা আপনি বলছিলেন, এগুলো পেতে গেলেও অনেক ধরনের প্রতিবন্ধকতা বা অন্তরায় তৈরি হয়। আহ, যে কোনো ব্যক্তি জায়গা থেকে হোক বা প্রাতিষ্ঠানিক জায়গা থেকে হোক, অর্গানাইজেশন ফ্রেমওয়ার্ক থেকে হোক বা যাই কিছু হোক না কেন, অনেক ধরনের প্রতিবন্ধকতা আপনাদেরকে ফেস করতে হচ্ছে। আপনি যেমন বলছিলেন যে অনেকের কাছে আমি গেলাম, তো কেউ সাহায্য করেছে কেউ করেনি, তাতে কোনো সমস্যা নেই, কারণ ওনার ভিতরে মানসিকতা আছে, হয়তো উনি অন্য কোনো না কোনো ভাবে আমাদেরকে সাহায্য করে যাচ্ছে। তো এই বিষয়টিতে আমি আসলে জানার যে জায়গাটি, সেটি হচ্ছে যে এই জায়গাটি হচ্ছে যে একটি কথা প্রচলিত রয়েছে সমাজে, আমরা বিভিন্ন সময় দেখেছি, বহু বছর ধরেই প্রচলিত রয়েছে যে অনেকে এই বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশু বা যারা আছেন সমাজে, যাদের শারীরিক বিভিন্ন সমস্যা রয়েছে, তো তাদেরকে দেখিয়ে আ এটি যদি আমি বলি, অফেন্সিভ না, এটি আমরা দেখেছি, এরকম অনেক আমরা শুনেছি বা বিভিন্ন জন বিভিন্নভাবে বিশ্লেষণ করেছেন, বিভিন্ন মাধ্যমে এসেছে। সেটা হচ্ছে তাদেরকে দেখিয়েও অনেক সময় তহবিল আনা হয়। সেই তহবিলের মানে সঠিক ব্যবহার করা হয় না, বা সেই ফান্ডিংটি কোথায় যাচ্ছে সেটির কোনো অ্যাকাউন্টেবিলিটি দেখা যাচ্ছে না। বা দেখা যাচ্ছে যে যতজনের জন্য আনা হয়েছে আসলে ততজন পাচ্ছে না। এরকম অনেকগুলো অসঙ্গতি তো অনেক সময় উঠে এসেছে বিভিন্ন জায়গায়। তো সেই বিষয়টি আ এখন কোন পর্যায়ে রয়েছে বলে, কারণ আপনি তো একদম ভেতর থেকে কাজ করছেন। এই বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানবেন আমাদের চাইতে অবশ্যই। কারণ আমাদের কাছে অ্যা আমার জায়গাটি সীমিত। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাই। এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার আগে আমি আরেকটা জায়গায় একটু টাচ করে যেতে চাই, হ্যাঁ? কারণ রেজিস্ট্রেশনের কথা যেহেতু আসছে। দেখেন, বাংলাদেশে আমার হচ্ছে একটু যদি বলি, আমরা ডেভেলপমেন্ট সেক্টরের বাইরেও আমাদের হচ্ছে একটা এজেন্সি আমরা চালাই, which is like a ডিজিটাল এজেন্সি, যেটা একটা সোশ্যাল বিজনেস, হ্যাঁ? সো এই বিজনেসটার মেইন জায়গাটা হচ্ছে যে আমরা যাদেরকে জব প্লেস করছি তো করছি, একটা বিশেষ গোত্রকে আহ হচ্ছে আমরা যেটা করতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে আহ তাদেরকে আমাদের সাথেই রাখছি, রাখার পরে তাদের থ্রুতে আমরা বিজনেস গুলোকে ডিজিটাল সাপোর্ট দিচ্ছি, এবং একদিকে তারাও আর্ন করছে, আরেকদিকে আমরা একটা ছোট্ট ফান্ড জেনারেট করছি, যেটা দিয়ে আমরা ফান্ডের উপর, তহবিলের উপর হচ্ছে নির্ভরতা কমিয়ে আমরা আমাদের নিজস্ব ফান্ডে এই কার্যক্রমটা চালাতে পারি। তো আমার সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রচুর স্টার্ট আপের সাথে কথা হয়েছে, তাদের সাথে মেশার সুযোগ হয়েছে, এবং বাংলাদেশের প্রচুর ডেভেলপমেন্ট সেক্টরের সাথেও মেশার সুযোগ হয়েছে। আপনি অবাক হবেন জানলে যে বাংলাদেশের স্টার্ট আপ গুলা সবচেয়ে বেশি, এবং ডেভেলপমেন্ট সেক্টর গুলা সবচেয়ে বেশি যেই সমস্যাটা ফেস করে, লিগাল সমস্যা। অর্থাৎ তাদের রেজিস্ট্রেশন তারা করাতে পারে না, এবং তাদেরকে বিভিন্ন ধরনের আহ, আহ, ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়, যেটা আসলে তার ওই সময় আর ওই মনোবলটা থাকে না। ঠিক আছে? এবং আপনি ধরেন বাইরের একটা জায়গায় সে যাবে, বাইরে থেকে ফান্ড আনবে বা বাইরে একটা কম্পিটিশন এসে জিতলো, সেই অর্থটাও তাকে নিয়ে আসার জন্য মানে এক ধরনের বিশাল স্ট্রাগলিং এর মধ্যে দিয়ে যায়, তখন আর ওই আগ্রহটা থাকে না। সো এটা একটা বড় মানে ফ্যাক্টর, যেটা আসলে আমাদেরকে অনেকটা স্টপ করে রেখেছে। এবং স্টার্ট আপ গুলোর কথা তো মানে আহ,
লিগাল তার কোনো রেজিস্ট্রেশন না করেই চালাচ্ছে অনেকে, আমি দেখেছি ডেভেলপমেন্ট সেক্টরে অনেক দেখেছি রেজিস্ট্রেশন নেই, কাজ করতে হচ্ছে ভাই, এখন তারা কোনো মতে বেঁচে বুচে আছে। তো এইটা একটা ব্যাপার। আর আপনি যেটা বললেন যে অনেকে আছে যে যারা হচ্ছে তহবিল নিয়ে কাজ করেন এরকম, তো এই প্রশ্নগুলো আসলে বেশিরভাগ ক্ষেত্রে আসে কি মানে আমি যেটা শুনেছি বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশ্নগুলা তীর ছোড়া হয় হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন স্কুলগুলা যেগুলো আছে সেগুলোকে নিয়ে, ঠিক আছে? অটিজম বাচ্চাদের যে স্কুলগুলো আছে সেগুলো নিয়ে একটু বেশি এই ধরনের প্রশ্ন উঠানো হয়। তো আমি এই প্রশ্নটার টোটালি দ্বিমত পোষণ করব, কারণ হাতে গোনা একটা দুইটা এক্সাম্পল দিয়ে মানুষ জাজ করে। যেমন কিন্তু আমি দেখেছি আপনার একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, সে তার বাসায় তাকে মেনটেন করা যাচ্ছে না, তো তাকে স্কুলে 8 ঘন্টা 6 ঘন্টা 5 ঘন্টা যে মেনটেন করছে, সেখানে অনেকে বলে এত ফান নিয়ে কি করে ভাই? সেখানে আপনার একটা স্টুডেন্টের এগেইনস্টে আমার অটিজম বাচ্চাদেরকে নিয়ে বা আমার এই ধরনের স্কুলের সাথে কোনো কাজ নেই, বাট আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, একটা বাচ্চার সাথে একটা টিচার দেয়া লাগছে বা দুইটা বাচ্চার সাথে একটা টিচার দেয়া লাগছে, এই মার্কেটে একটা টিচারের যে বেতন, এরপর তাকে থেরাপি দেওয়া লাগছে। তো সব মিলিয়ে দেখা যায় কি দিন শেষে আমি এমনও স্কুল চিনি যাদের হচ্ছে লোন করে তাদের স্কুলের বিল দিতে হয়, তাদের টিচারদের বেতন দিতে হয়। আবার অনেক সময় ধরেন যে কোনো ধরেন দুর্ঘটনা ঘটুক বা কোনো স্ট্রাগলিং টাইম যাক, আপনি কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বেতন দিয়ে যেতে হয়, কিন্তু এই ধরনের স্কুলে কিন্তু ছেলে মেয়েদের বেতনও দেয় না, আবার হচ্ছে তাদের থেরাপিও দেয় না, ঠিক আছে? ওই টাইমে তার মানে মাঝে মাঝে কিন্তু মাসখানেকের জন্য তাদের বন্ধ থাকে। সো আমি দ্বিমত কেন পোষণ করলাম ভাই, একটা বা দুইটা এই জায়গাটাকে নিয়ে ব্যবসা যারা করে একটা বা দুইটা সামহাও তারা অনেক বেশি আহ, ব্যবসা করে ফেলছে এক সময়, এখন তারা আসলে তাদেরকে খুঁজেও পাবেন না আপনি। এটা একটা বিভিন্ন পট পরিবর্তন হয়েছে, তো সেই জন্যও হয়েছে। আমি ওই বিষয়গুলো নিয়ে আসলে অভিজ্ঞতায় না যাই। তো যেই যে জিনিসটা বলছিলাম যে আপনি শেষমেশ একটা কথাই যে জি জি শেষমেশ জি একটা বলেন। কথাই যে আসলে এই ধরনের জায়গায় দেখিয়ে মানে বেশিরভাগ অটিজম বাচ্চাদের স্কুলগুলো খুলেছে কিন্তু তাদের মা বাবাই। সো খুব যে ব্যবসা করছে এরা বা তাদেরকে দেখিয়ে ফান্ড খাচ্ছে, এই জিনিসটা আমি আমি বলবো যে আসলে ওরকম না। এখন ডেভেলপমেন্ট সেক্টর নিয়ে মানুষের অনেক ধরনের কথা থাকে, সেটা এক ধরনের গুজবের জায়গা থেকে আমি বলবো। আচ্ছা। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে একটা সময় আমরা দেখেছি যে বিদেশি সহায়তা বা তহবিল অনেক বেশি পরিমাণে সম্ভবত আমাদের দেশে এসেছে। এই এই সেই জায়গা থেকে এখন কি সেটি আপনার কাছে মনে হয় যে সন্তোষজনক অবস্থায় রয়েছে? নাকি সেই তহবিলের আ ঘাটতি রয়েছে? ঘাটতি রয়েছে আমি বলতে চাচ্ছি ব্যাপারটি এরকম যে সেই তহবিলের মূল্য কি কমিয়ে দেওয়া হয়েছে কিনা আগের চাইতে? কোনো ধরনের আস্থাহীনতার কারণে, কোন রকমের আস্থাহীনতার কারণে বিদেশি সংস্থাগুলো কি সেই জায়গা থেকে সরে এসেছে কিনা? আগে যেভাবে তহবিল যোগান দিয়ে থাকতো? দেখেন এই এই যেহেতু আপনি গত যদি খেয়াল করেন যে আমাদের ডোনাল্ড ট্রাম্প যখন ঢুকলেন, তো তিনি তো এসে একের পর এক সিদ্ধান্ত নেওয়া শুরু করলেন। এলন মাস্ক আসলেন, তিনি ইউএসএইড বন্ধ করে দিলেন, ইউএসএইড এর বিশাল বিশাল কর্মী ছাঁটাই হয়ে গেল। এটার প্রভাব কিন্তু বাংলাদেশের উন্নয়ন সংস্থাগুলোর উপর ভীষণভাবে পড়েছে, ভীষণভাবে মানে ভীষণভাবে পড়েছে। সো আপনি যদি বলেন, আমি পার্সোনালি যেটা মনে করি, আমার কাছে যেটা মনে হয়, জানি না আসলে কেন মনে হয়েছে, বাট আমরা যখন 2020-এ শুরু করছি, 2022 থেকে আমরা যখন এই প্রজেক্টটা চালানো শুরু করি, 22-এর একেবারে শেষ দিক থেকে কিন্তু আমরা আমাদের এজেন্সি বিজনেস শুরু করলাম সোশ্যাল বিজনেস হিসেবে। জি, কারণ আমার কাছে কেন জানি মনে হয় যে আসলে আপনি যদি সোশ্যাল বিজনেস করতে পারেন, মানে এইটা হচ্ছে পৃথিবীকে পরিবর্তনের সবচেয়ে বড় জায়গা। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, তিনি কিন্তু সবসময় এই সোশ্যাল বিজনেস এর উপর জোর দিয়ে গেছেন। সো আমি আসলে ফান্ড চাচ্ছি, এইটা একটা রেভিনিউ জেনারেট করতেছে, বাট এটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, এক পর্যায়ে আমাকে মানে সাস্টেইন করার জন্য আমাকে কিন্তু নিজে দাঁড়াতে হবে। সো আমাকে দাঁড়ানো মানে আমি প্রতিষ্ঠানের কথা বলছি। সো আমার কাছে মনে হয় যেমন আপনি ধরেন একটা বিশেষ চাহিদা সম্পন্ন স্কুল, হ্যাঁ, বাচ্চাদের স্কুল, আমার মনে হয় যে ওখানের আশপাশ দিয়েও তাদের কিছু ব্যবসা হয় বা করা উচিত, যে ব্যবসার কারণে ওই স্কুলটা তার মানে রেভিনিউ জেনারেট এমন ভাবে করবে যাতে করে সে তাকে তার লসের টাইমটা সে অ্যাডজাস্ট করতে পারে, ঠিক আছে? সো এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি দেখেন ব্র্যাকের সোশ্যাল বিজনেস আছে,
গ্রামীণ ব্যাংকের সোশ্যাল বিজনেস আছে, যত বড় বড় এনজিও কাজ করছে তাদের কিন্তু সোশ্যাল বিজনেস বা তারা কিন্তু কোনো না কোনো আর্নিং ওয়ে তৈরি করছে। আমরা সমস্ত কিছু ফান্ড নির্ভর হলে আসলে সমস্যা। তো সেখান থেকেও একটু বেরিয়ে আসতে হবে। আর এমন একজন মানুষ এখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, সো তিনি থাকতে আমরা যদি বলি যে টাকা নাই বা ফান্ড নাই, সেটা আসলে অন্য কথা, সেটা আসলে বলা উচিত না। বরঞ্চ আমার কাছে মনে হয় আমাদের বলতে হবে যে আমরা কিভাবে হচ্ছে মানে আমাদেরকে যদি আমি ঠিক করি যে আমরা কাজটা করবই, তাহলে একটা না একটা ওয়ে বের হবে, সেটা হচ্ছে কথা। জি জি, আপনি একটি কথা যেহেতু উল্লেখ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কথা, সেটি হচ্ছে যে উনি থাকাতে তাহলে আমার কাছে মানে আমাদের কাছে মনে হয় যেটি যেহেতু উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, অত্যন্ত স্বনামধন্য একজন ব্যক্তিত্ব, বাংলাদেশের জন্য নিঃসন্দেহে গর্বের একজন সূর্য সন্তান। তো সেই জায়গা থেকে ডক্টর মাননীয় প্রধান উপদেষ্টা নিজেও তো বিভিন্ন জায়গায় সামাজিক কর্মসূচিতে উনি অংশ নিয়েছেন এক সময়, বিভিন্নভাবে তহবিলের যোগান দেওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশের একটি উন্নয়নের সুযোগ যেন আরো সামনের দিকে অগ্রসর হয়, এবং বিশেষ করে আহ, দাতা সংস্থাগুলোর সাথেও ওনার সম্পর্ক যথেষ্ট ভালো, মানে অনেক আস্থাভাজন একজন ব্যক্তিত্ব সারা বিশ্বে। তো সেই জায়গা থেকে আপনাদের মোর ইনিশিয়েটিভস বা আপনারা যারা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন, আপনারা কখনো কি ওনার সাথে বা ওনার কাছে কোনো আবেদন জানিয়েছেন কিনা, বা কোনো কিছু চাইতে গিয়েছেন কিনা? ব্যাপারটি এরকম, চাইতে যাওয়া মানে ব্যাপারটি এরকম আমি বোঝাতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আপনারা যারা সত্যিকার অর্থে কাজ করছেন বাংলাদেশে, তাদের জায়গা থেকে কণ্ঠস্বর হিসেবে আপনি বা আপনার মতো সমমনা যারা আছেন, তারা কিভাবে বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করেন কখনো ভবিষ্যতে ওনার সাথে কানেক্টিভিটি আনার ক্ষেত্রে? থ্যাংক ইউ সো মাচ। দেখেন, অবশ্যই এটা আমাদের জন্য একটা বিশাল বড় প্রাপ্তি, আলহামদুলিল্লাহ, ডেফিনেটলি নো ডাউট অ্যাবাউট দিস, বিকজ এমন একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি যাকে আসলে সারা ওয়ার্ল্ড মনে করতেছে যে সে তিনি দারিদ্রতা বিমোচন করে, তো সেখানে তাকে আমাদের হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা হিসেবে পাবো, এটা একটা বিশাল সৌভাগ্যের বিষয়। রোল মডেলটা উনি দিয়েছিলেন সারা জি বিশ্বে প্রথম। জি। সো এবং তার যে 3-0 মতামত, সেটাও একটা মাইল ফলক হয়ে এখন অলরেডি সবাই এটা নিয়েও পড়াশোনা করছে, গবেষণা করছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি কি যে আহ, আপনি খেয়াল করে দেখেন যে আমি আমি একটু আশাবাদী এখানে হই, তারপরে আবার একটু আসি। সেটা হচ্ছে যে আমি কিছুদিন আগে হচ্ছে সৌদি ঘুরে আসলাম। তো আরো বছর খানেক আগেও আমরা সৌদিকে যেভাবে দেখতাম, এখন সৌদির যে ডেভেলপমেন্ট, ইটস টোটালি ডিফারেন্ট। ঠিক আছে, আমি যে প্রোগ্রামটা গেলাম, আলহামদুলিল্লাহ আই গেট দ্য চান্স টু শেয়ার দ্য স্টেজ উইথ বিল গেটস। সো এই ধরনের মানে বিল গেটস টাইপের মানুষকে বা হচ্ছে অ্যাপলের সিইও, তাদেরকে নিয়ে আসছেন তারা। এবং কেন নিয়ে আসছেন? ওদের ইয়তদেরকে এনকারেজ করার জন্য। ওয়ার্ল্ডের 300 জন ইনফ্লুয়েন্সিয়াল লিডারকে তারা এক ছাদের নিচে নিয়ে আসেন, তাদেরকে নিয়ে বিভিন্ন সেশন দেওয়া। সো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ থেকেও প্রায় 4 থেকে 5 জন ছিলেন। তো যেখানে আমি একটা সুযোগ পেয়েছি আমাদের এই প্রজেক্টটাকে সামনে নিয়ে যাওয়ার, এবং তাদের থেকে এটা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। সো আমি যেটা বললাম যে আমি দেখলাম যে সৌদির ইয়তদের জন্য বিশাল অপরচুনিটি রেখেছে তার গভর্নমেন্ট। এবং আমি এখন যেটা দেখতে পাচ্ছি, আমি তখন এটা হিস্ট্রি ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম যে এই ডেভেলপমেন্টের যে সূত্রটা, সেই সূত্র কিন্তু প্রথম সূত্রই ছিল তারুণ্য নির্ভর। হ্যাঁ, আপনি দেখেন মোহাম্মদ বিন সালমান সাহেব, তিনি নিজেও খুব ইয়াং একজন মানুষ। ঠিক আছে, তো এই যে তারুণ্য নির্ভর, আপনি দেখেন আমরা এখন সেই জায়গাটাই আছি। আমরা এখন তারুণ্যের জায়গায় আছি। আমরা এখন ইয়তদের উপর হচ্ছে আমাদের দেশটাকে নিয়ে যাচ্ছি। তারা ঠিক করবে, তারা দেশটা চালাবে। তো যখন আপনি দেশ চালানোর দায়িত্ব তরুণদেরকে দিবেন, তখন তরুণরা কিন্তু আর বখাটেপনা করার সুযোগ পাচ্ছে না, কারণ তার উপর আপনি ভরসা করেছেন, তাকে আপনি বুঝাচ্ছেন যে তোমার এটা কাজ। তো তখন সে কিন্তু ওই জায়গাটা আসছে। আপনি যখন তাকে এই রকম বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ জায়গায় কাজগুলো দিবেন, অনেকে অনেক কথা বলবে, কিন্তু সত্য কথা হচ্ছে তাদেরকে এটা দিলে তারা নিজেকে দক্ষ করে নিবে। কারণ একটা 50 বছরের লোকের বা একটা 55-60 বছরের লোকের নিজেকে দক্ষ করে নিতে যে সময়টা লাগে, তার সেই সময় বা তার সেই ইচ্ছাটা অনেক প্রবল হয়। হ্যাঁ, একটা তরুণের ক্ষেত্রে সেই সময়টা অনেক কম লাগে। এবং আপনি দেখবেন এই জন্য বাচ্চাদেরকে বলে যে যত দ্রুত পারো তুমি কোরআনে হেফজ করায় দাও। হ্যাঁ, সো একটা তরুণের ক্ষেত্রে শিখতে যত সময় কম লাগবে, একটা বয়োবৃদ্ধ মানুষের শিখতে তার চেয়ে বেশি সময় লাগবে।
সো এখন আমরা ওই স্টেজে আছি। এখন আপনি যেটা বলছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কথা যেটা বলছিলাম, আমরা সেই জায়গাটা যদি আসি, উনি এখন আমাদেরকে ট্রেইনড আপ করছেন ওই জায়গাটায়। সো আমি যেটা বুঝি বা আমি যেটা দেখতে চাই ইনশাআল্লাহ, আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে আগে আমাদের তরুণরা তাদের দায়িত্বগুলো বুঝে নিক। তিনি দেশটাকে ওই জায়গায় দাঁড় করান। যখন আস্তে, আস্তে দাঁড়ানো শুরু করবে না ভাই, তখন আমি পার্সোনালি মনে করি যে আমাদের এই ইয়াতদেরকে আমরা কাজে লাগাতে পারবো, এবং যখন ইয়াংরা আস্তে, আস্তে কাজগুলো বুঝে নেওয়া শুরু করবে, তখন আর আমাকে আ ১০ জায়গায় গিয়ে হেনস্থার শিকার বা আপনাকে ১০ জায়গায় গিয়ে হেনস্থার শিকার হতে হবে না। মানে এই যে আমলাতান্ত্রিক কিছু জটিলতা আমাদের এখানে হয়, যেখানে বিভিন্ন কাজ আটকে থাকে। আপনি দেখেন এখন কিন্তু পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনটা বন্ধ হয়েছে। বা এই যে পাসপোর্ট নিয়ে যে আমরা যে এই পরিমাণ কষ্টের মধ্য দিয়ে গেছি, তাই না? আমি দেশের বাইরে যাবো এটা নিয়ে একটা এত প্রবলেম কেন থাকবে ভাই? এই ভয়েই তো অনেকে পাসপোর্ট করে না। তো আমার কথাটা হচ্ছে এই জায়গায়। সো আমি যদি দেশের বাইরে এই সুযোগগুলা নিতে না পারি, তাহলে কি হবে? একটা, একটা করে যেহেতু পাস হচ্ছে, আমার বিশ্বাস যে আমরা ওই যে আমি যে সৌদির কথা বললাম, হিস্ট্রিটা বলে যে এইভাবেই আস্তে, আস্তে তারুণ্যদের জয় হতে, হতে একসময় পরিবর্তন আসবে। তখন দেখবেন যে এই জিনিসগুলো নিয়ে আ আর এতটা আমাদের দেখতে হবে না। আর এই মুহূর্তে আমরা চাচ্ছি যে তিনি দেশ চালাচ্ছেন, অনেক বড় দায়িত্বে আছেন। সো আশা করছি তিনি ইনশাআল্লাহ সময় মতো আমাদের সাথে বসবেন, আমাদের সাথে কথা বলবেন। আ সেটা তিনি করবেন, সেটা তিনি করে এসছেন। তিনি মাটির মানুষ, মাটির কাছে গিয়েছেন, বুঝেছেন, তাদের গল্প শুনেছেন। সো আমার মনে হয় যে অবশ্যই তিনি আবার আসবেন, আমাদের সাথে বসবেন। কিন্তু এই মুহূর্তে তিনি অনেক গুরু দায়িত্বে আছেন। সো আমরা চাই যে তিনি তার দায়িত্বটা আগে পালন করুন। জি, আপনি তরুণ প্রজন্মের কথা বলছিলেন। আমি এখন অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা তো একটু শেষের দিকেই আছি। তো সেই জায়গা থেকে আপনিও একজন তরুণ প্রজন্মের কণ্ঠস্বর, বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে কাজ করছেন। সামাজিক দায়িত্ব নিয়েছেন কাঁধে। অনেক গুরু দায়িত্ব নিয়েছেন, যেটি সাহস আমরাও করতে পারিনি, সত্যি কথা। তো সেটির সাহস, সেটি চ্যালেঞ্জিং একটি বিষয় আপনি কাজ করছেন। আমি যেটি জানতে চাচ্ছি, আপনি যেহেতু এই তরুণ প্রজন্ম নিয়ে কথা বলছিলেন, আপনি জানেন যে ইতোমধ্যে বাংলাদেশে একটি নতুন দিগন্তের সূচনা হয়েছে। একটি তরুণ প্রজন্মের দল গঠিত হয়েছে, আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি নামে। বাংলাদেশের রাজনীতি এটি একটি অনেকে এটিকে সমালোচিত করেছেন, সমালোচনার মুখেও আছে, আবার আলোচনার মুখেও আছে। কেউ বলছেন এটি মাইলফলক, এটি যুগান্তকারী ইতিহাস সৃষ্টি হয়েছে। কেউ বলছেন যে এই যে তরুণ প্রজন্মের যারা দায়িত্ব নিয়েছেন, উনারা কতটা আগাতে পারবেন, আদর্শিক জায়গাটি কোথায়, উনাদের রাজনৈতিক কোনো আদর্শ আছে কিনা বা সেই জায়গাটি ধারণ করতে পারছে কিনা, তাদের গাইডলাইনের যে জায়গাটি ওনাদের, সবকিছু মিলিয়ে একটি মিথস্ক্রিয়া অনেক কিছু এখানে চলে এসছে কথাবার্তা। এবং সেই জায়গা থেকে আপনিও একজন এই প্রজন্মের মানুষ হিসেবে, কণ্ঠস্বর হিসেবে আপনি বিষয়টিকে কিভাবে দেখেন? এই যে রাজনৈতিক যে দলটি গঠিত হয়েছে, এই দলটির ভবিষ্যৎ কি? এবং এই দলটি নিয়ে আশা আকাঙ্ক্ষা, জনগণের যে আশা আকাঙ্ক্ষার যে জায়গাটি, সেটি প্রতিফলনে কতটা তারা সহায়ক হবে বলে আপনি বিশ্বাস করেন? দেখেন, আপনি যখন উন্নত দেশগুলোর সাথে তুলনা করতে যাবেন, তখন আপনি খেয়াল করে দেখবেন যে তাদের আ প্রত্যেকটা প্ল্যাটফর্মে বলেন। এখানে একটি বিষয় আমি একটু বলে রাখি জনাব ফরিদ, সেটি হচ্ছে যে আপনি এটাও জানেন যে যিনি মূল দায়িত্বে আছেন এই দলের, জনাব নাহিদ ইসলাম আহ্বায়ক, উনি কিন্তু মাত্র ২৬ বছর বয়সী একজন টগবগে যুবক। হুম, তো হুম, একজন তরুণ। তো এটি হুম। অনেক বড় একটি বিষয়। এটিও কিন্তু বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। উনার এত অল্প বয়সে এত বড় একটি দায়িত্ব। দেশের মানুষ হয়তোবা উনার কাছে অ্যা আস্থার জায়গাটি আরো বেশি, দায়বদ্ধতার জায়গাটিও আরো বেশি। সবকিছু মিলিয়েই আমি আপনার মন্তব্যটি জানতে চাচ্ছি এই বিষয়ে। দেখেন, আমি যেটা বলছিলাম, আপনি যদি ডেভেলপ কান্ট্রি গুলোর দিকে তাকান, তাহলে দেখবেন যে সেইসব কান্ট্রি গুলোতে পলিটিশিয়ান বা আ পলিটিক্স, দেশ চালানো, এই জায়গাগুলো কিন্তু ইয়াংরাই করছে, হ্যাঁ? সো আপনি আ সেই জায়গায় হচ্ছে ইয়াংদের উপর ওই বিলিফটা আনতে হবে। আম আমি যেটা বলব যে এই রাজনৈতিক দল তৈরিটা আমাদের জন্য একটা বিশাল বড় অর্জন। কারণ আগে আ আপনার হচ্ছে যে আ তারুণ্য নির্ভর রাজনীতি, হুম? এবং তরুণ আগে রাজনীতির দল বলতেই মানে আপনি আমাদের ইতিহাসের যে দলগুলো আমাদের সাথে ছিলেন, তাদের কথা যদি চিন্তা করেন যে বিএনপি একটা বিশাল বড় দল, জামাত ইসলাম একটা বিশাল বড় দল, তাদের একটা ইতিহাস রয়েছে। তো আমরা তখন মনে করতাম কি রাজনীতি করতে হলে আমাকে হচ্ছে ওই দলের কোনো একটাতে থাকতে হবে।
এটাই হচ্ছে রাজনীতি। এবং আমি একটা 40-50 বছর পার না হওয়া পর্যন্ত আমি আসলে কোনো পজিশনে যেতে পারবো না। এমপি মন্ত্রী তো দূরের কথা। ঠিক আছে? কারণ আমার দেশ চালানোর যদি ইচ্ছা থাকে বা রাজনীতি যে আসলে করা উচিত আমাদের শিক্ষিত তরুণদের, এটাও কি আমাদের মনে হয়েছে? কখনোই মনে হয়নি। আপনি দেখেন আমার তো মনে হয় না যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কারো এই কথা কখনো মনে হয়েছে। হ্যাঁ, সরকারি বিশ্ববিদ্যালয় একটা সিস্টেমের মধ্যে চলে দেখে তারা ওই নির্বাচনগুলো পেয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের কখনোই মনে হয়নি। কিন্তু এই যে লাস্ট যখন হচ্ছে এই ফেসিস্ট সরকারকে সরানোর বিষয় আসলো, তখন সবচেয়ে বেশি কারা রাজপথে ছিল বলেন তো? এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আপনি, আমি, আমি বলি না কারণ আমি নিজেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বাট আপনার আমার চারপাশে যারা আছেন তারাই তো আমাদেরকে ফার্মের মুরগি বলতেন। সো আমরা তো সেই মানুষগুলোই নেমে দেখিয়েছি যে আসলে আমরা ফার্মের মুরগি না। ঠিক আছে? অন্যায়কে অন্যায় বলতে হবে। তো এই কথাটা আমি এই জন্য বললাম যে এইটা আমাদের জন্য একটা অর্জন কেন? এখন আমি বিশ্বাস করি যে আরো 10টা মানুষ বিশ্বাস করে যে না, আমি যতই বয়সে ইয়াং হই, আমি একটা রাজনৈতিক দল তৈরি করতে পারবো। এখনো আমরা অনেকে বিশ্বাস করতে মানে এই জায়গাটা হচ্ছে আপনি বললেন না, কিছু জিনিস আছে যে চোখে দেখতে দেখতে মনে হচ্ছে যে আহ, রাজনীতি করবে বুড়া মানুষ আর ছেলে পেলে শুধু রাস্তা দিয়ে হাঁটবে, তাদের হচ্ছে গিয়ে মানে তাদের দলের হয়ে কর্মসূচি দিবে, কিন্তু মেইন চালাবে হচ্ছে বয়স্ক মানুষরা। এটাই তো কথা ছিল, কিন্তু এখান থেকে মানুষের চোখে সইতেও সময় লাগবে। ফরিদ, আমি এই ক্ষেত্রে একটি বিষয় মানে উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে এই ধারণাটির কথা আপনি বলছেন যে রাজনীতি করবে শুধুমাত্র বয়স্ক লোকজন যারা, এবং তরুণরা হচ্ছে রাস্তা দিয়ে হাঁটবে। কিন্তু কেন, আমরা তো দেখেছি আমাদের শিক্ষা জীবনে যে তরুণ প্রজন্মের আমরা যখন তরুণ প্রজন্ম ছিলাম বা লিড দিয়েছি, তখন দেখা গেছে যে আমাদের বন্ধু বান্ধব বা আমাদের পরিচিত মহল অনেকেই ছাত্র সংসদ নির্বাচন করেছে। তখন তো সেই তরুণরাও দায়িত্বে ছিল, কলেজের দায়িত্বে ছিল বা ইউনিভার্সিটির দায়িত্বে ছিলেন, বা বিভিন্নভাবে রাজনীতির সাথে যুক্ত হয়েছেন। রাজনীতি বিষয়টি এমন না যে একটি নির্দিষ্ট বয়সের পরে যে করতে হবে। তার মানে এই দেশের স্বাধীনতার স্বাধীনতার পূর্ব থেকে স্বাধীনতার পরবর্তী পর্যন্ত এখন পর্যন্ত তরুণরা কিন্তু কোনো না কোনোভাবে রাজনীতিতে অংশ নিয়েছেন না ইতিমধ্যে। আপনার কাছে কিছু মনে হয় না? কারণ কলেজ জীবন, ইউনিভার্সিটি লাইফ, আমি ডাকসু নির্বাচন বলেন আপনি, বা বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনগুলো হয়েছে স্বাধীনতার পর থেকে, সেখানে তো তরুণরাই প্রথমে এসেছে। হ্যাঁ, আমি ওই জায়গাটায় আসতে চাচ্ছিলাম যে আমি আপনাকে একটু আগেও বললাম যে সরকারি যে বিশ্ববিদ্যালয় বা সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে এই ধরনের নির্বাচন বা এই ধরনের রাজনৈতিক পরিবেশের পরিমণ্ডলের মধ্যে দিয়ে বেড়ে উঠেছে, তারা ওটা জানে। কিন্তু আমি যদি আপনি আবার যদি খেয়াল করেন আরেকটা বড় অংশ কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়, তো সেখানের ছেলে মেয়ে কিন্তু এই ধরনের পরিমণ্ডলের মধ্য দিয়ে বেড়ে উঠে নাই, এটা বাস্তবতা। এখন এবং আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে আপনি খেয়াল করে দেখেন সংসদ নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন বা ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি সেটা এক বিষয়, কিন্তু আমি বুঝাচ্ছি যে আপনার ধরেন তরুণ বয়সেই তার ক্যাম্পাসে পড়ছে কিন্তু সে দেশের একটা রাজনৈতিক দলের তৈরি করেছে, এরকম উদাহরণ কিন্তু নাই বললেই চলে। তো সেই জায়গা থেকে জনাব নাহিদ ইসলাম বলেন বা আরো যারা রয়েছেন, সার্জিস রয়েছেন, আরো যারা রয়েছেন ওখানে হাসনাত আব্দুল্লাহ সহ, তারা প্রত্যেকে করে দেখিয়েছে যে ভাই আমি স্টুডেন্ট কিন্তু আমি দেশের প্রধান আরেকটা রাজনৈতিক দল তৈরি করতে পারি। তো এইটা আরো 10 জনকে অবশ্যই তাদেরকে হচ্ছে অনুপ্রাণিত করবে। তো এটা একটা বড় মাইলফলক, এই জন্য আমি বলছি। আরেকটা হচ্ছে কি যে ভাই ভুল ভ্রান্তি হবে, ঠিক আছে? সো ভুল ভ্রান্তিটা আহ যারা ছোট তারা কিন্তু দ্রুত স্বীকার করে শুধরে নিতে পারে, কিন্তু বড় মানুষের কিন্তু যেটা হয় যে একটা ইগো থাকে বা হচ্ছে যে তিনি তো বড়, আসলে তিনি সবসময় স্বীকার করতে চাবেন না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই যে এই দলগুলো ইয়াংদের নিয়ে যে দলগুলো, তাদের সম্ভাবনা অনেক, কারণ তাদের ভুলগুলো তারা ছোট হিসেবে ক্ষমা পেয়ে যাবে খুব দ্রুত যদি কোনো ভুল হয়, এবং সেই জায়গায় তারা সংশোধনের সুযোগ পাবে অন্য প্রবীণ দলগুলোর চেয়ে বেশি। এখানে একটা বিশাল অপরচুনিটি আছে তাদের জন্য, প্রসপেক্ট আছে, এবং মানুষ কিন্তু তাদেরকে বিলিভ করতে চায়। এখন তারা সেই বিলিফটা তৈরি করতে পারবে কতটুকু সেটা আসলে ডিপেন্ড করবে সময়ের সাথে সাথে। কারণ কার না ভালো লাগে যে তার ছেলে এখন দেশ চালাচ্ছে, সো বা তার মেয়ে পলিটিক্স কে তার জীবনের একটা জায়গা হিসেবে বেছে নিতে পেরেছে। দেশের জন্য কিছু করতে চাই বললে আগে আপনার সরকারি চাকরি আসতো, এখন আসবে না আমি পলিটিক্সও করতে চাই দেশের জন্য, লিটারেলি আসবে। ঠিক আছে, এইটা কিন্তু একটা বিশাল বড় চেঞ্জেস। সো এইটাই আমার কাছে মনে হয়েছে যে ডেফিনেটলি এটা বিশাল একটা অর্জন, এই অর্জনকে ধরে রাখতে হবে এবং
তবে কিছু যেই কোন্দল আমরা দেখতে পাচ্ছি, আপনি খেয়াল করেছেন যে এর মধ্যেই দল তৈরি নিয়েও বিভিন্ন কোন্দল রয়েছে। আমি বলবো কি, যখন আপনি কাজ করবেন ভুল আপনার হবেই। সো কাজে না নামলে তো ভুল হবে না। সো কাজে নেমেছেন, ভুল করেছেন, ভুল শুধরে নেন, ঠিক হয়ে যাবে। তবে একটা জিনিস সবসময় আমাদের মনে রাখতে হবে, যেটা আমি পার্সোনালি মনে করি যে আসলে এই জায়গাটা খালি লাস্ট বলে নিই, সেটা হচ্ছে আপনি যদি কখনো কোনো সিদ্ধান্ত শুধু মানুষকে হ্যাপি করার জন্য নিয়ে থাকেন, তাহলে আপনি কখনো সবাইকে হ্যাপি করতে পারবেন না। রেদার দেন দ্যাট, আমরা আসলে যেই ধর্মে বিশ্বাসী হই, আমরা এইটুক বিলিফটা রাখলে যে হ্যাঁ, আমার এই সিদ্ধান্ত বা আমার এই কাজের কারণে আই নিড টু অ্যান্সার টু মাই ক্রিয়েটর, হ্যাঁ, আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। তাহলে কিন্তু আপনি সঠিক সিদ্ধান্তটা নেবেন, ন্যায় সিদ্ধান্তটা নেবেন, এবং সেই ক্ষেত্রে আপনার ভুলের মাত্রাটা কমে আসবে। মানুষ খুশি হোক আর না হোক, কিন্তু মানুষ বুঝতে পারবে ইউ আর ডুইং দ্য রাইট থিং। আর মানুষকে বুঝিয়ে লাভ নেই, কারণ আমরা সবসময় সবকিছু বুঝি না। আমরা পৃথিবীর সমস্ত মানুষের মাঝেই খুব ধরা আমাদের অভ্যাস। সো কাজের জায়গায় করতে থাকি, এক সময় না এক সময় এখানে না হয় নেক্সট ওয়ার্ল্ডে কোথাও না কোথাও আমরা এটার প্রতিদান ইনশাল্লাহ পাবো। জি। চমৎকার কথা বলেছেন। এখানে আমি একটি বিষয় শেষের দিকে জানতে যাচ্ছি, সেটি হচ্ছে এই দল গঠনের প্রক্রিয়া নিয়ে আপনি কথা বলেছেন যে কিছু কোন্দল হয়েছিল। তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বড় অংশগ্রহণ ছিল এই জুলাই গণ অভ্যুত্থানে। সেখানে তাদেরকে কি বঞ্চিত করা হয়েছে আপনার মনে হয় এই দল গঠনের প্রক্রিয়ার সাথে উল্লেখযোগ্যভাবে যুক্ত না করে? ভাই, এখন কথাটা তো আসলে আমি কি মনে করব তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা সাদা চোখে দেখতে পাচ্ছি যেটা দেখার। সো সেখান থেকে আমরা বিবেচনাটা ছেড়ে দিই। কিন্তু বিষয়টা হচ্ছে কি, ওই যে বললাম, আমি কিন্তু একটা সূত্র দিয়ে রেখেছি যে আপনি ছোট মানুষ। সো আপনি ছোট মানুষ দেখে আপনার হাতে সুযোগ আছে, আপনি ভুলগুলো সংশোধন করবেন দ্রুত। এখন আপনি সংশোধন করবেন কিনা সেটা আপনি জানেন, কিন্তু সংশোধিত যে আচরণটা আমরা দেখব সেটা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আশা করি দেখতে পাবো। কারণ আপনি যদি আপনার সাথে যে মানুষগুলো আপনার জন্য রাস্তায় দাঁড়িয়েছে, আপনার জন্য গুলি খেয়েছে, যেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শহীদদের সংখ্যা এত বেশি, তাদেরকে বঞ্চিত করে আপনি আসলে যেটা হবে যে এটা একটা ব্লেন্ডার হয়ে যাবে। সো আমার মনে হয় যে, তবে হ্যাঁ, এখানে যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা মিলে আরো একটা নতুন রাজনৈতিক দলের সূচনা করে, তাহলে এটা কিন্তু আরেকটা নতুন মানে অভ্যুদয় হবে। সো আমি সবসময় অপরচুনিটি দেখতে চাই। সো এখানে এই অপরচুনিটিও যেমন আছে, আরেকটা অপরচুনিটি যে যেহেতু বললাম যে ওনারা ছোট মানুষ, ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি থেকে এখন নতুন রাজনৈতিক দল করছেন, সো তাদের মধ্যে সুযোগ আছে যত দ্রুত সম্ভব এই জিনিসটাকে ঠিক করে নেয়া। সো সেটা তারা করলে ভালো, নয়তো আমরা আমরা আশা করবো যে আমরা আরো নতুন নতুন রাজনৈতিক দল দেখবো তরুণদের থেকে। একটা কেন হবে? না হয় ফান্ড কোথা থেকে আসবে সেটা নিয়ে চিন্তা করে তো লাভ নেই। রাজনৈতিক দল তো সেই জন্য তৈরি হয় না। সো হবে, করতে হবে, চেষ্টা করতে হবে, দেখা যাক কি হয়। আচ্ছা, একদম শেষের দিকে এক কথায় বা খুব সংক্ষেপে বা ১ মিনিটের মাঝে আমি যদি জানতে চাই আপনার কাছ থেকে যে যে জাতীয় নাগরিক পার্টি যেটি গঠিত হয়েছে, তাদের কাছে তরুণ প্রজন্মের একজন নাগরিক হিসেবে আপনার প্রত্যাশা কি আগামী বাংলাদেশের জন্য এবং জনগণের পক্ষ থেকে আপনার ব্যক্তিগত প্রত্যাশা বা সামষ্টিক প্রত্যাশা অর্থাৎ প্রত্যাশাটা কেমন এই দলটির কাছে? ভাই, আমার প্রত্যাশা হচ্ছে ৩টা। একটা প্রত্যাশা হচ্ছে আমাদের দেশের তরুণদের শিক্ষার ক্ষেত্রটা আপনাদের বেশ ভালো রকমের পরিবর্তন আনতে হবে। শিক্ষার জায়গাটা এনশিওর করেন। সেটা টেকনিক্যাল নলেজ হতে পারে, সেটা আমরা যে বই পাঠ্যপুস্তক পড়ছি সেই নলেজটা এনশিওর করেন এবং সেটাকে বাড়ান। ঠিক আছে? সেটা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন। ২ নাম্বার হচ্ছে গিয়ে ওয়ার্কিং সেক্টর, যেটা মানে অর্থাৎ যেই জায়গায় হচ্ছে আমাদের যে ছেলেমেয়েরা কাজ করবে, সেই সেক্টরটা ঠিক করেন। কারণ সেটাও খুবই ইম্পোর্টেন্ট। তাদের জন্য অপরচুনিটি ক্রিয়েট করেন। কারণ হিউজ অপরচুনিটি আছে, আমাদের ছেলেমেয়েরা জানছে না দেখে ধরতে পারছে না। আর নাম্বার ৩ যেটা বলবো সেটা হচ্ছে যে আহ সবসময় চিন্তা করতে হবে কি দেশের জন্য। আর দেশের জন্য চিন্তা করতে গিয়ে কোন দল বা কোন নির্দিষ্ট প্রতিষ্ঠান আমার কাছে উন্নয়ন মানে আগে প্রায়োরিটি পাওয়া উচিত না। তো এটা যদি আমার মাথায় থাকে, তাহলে এই যে আশপাশের যে কোন্দল গুলা হচ্ছে সেটা থামানো অনেক বেশি সহজ হয়ে যাবে। তো এই ৩টা প্রত্যাশাই থাকবে, যে দেশ আগে, কোন প্রতিষ্ঠান আগে না, শিক্ষা ক্ষেত্রের পরিবর্তন
এবং কর্মক্ষেত্রের পরিবর্তন, সেটা সুযোগ বৃদ্ধি করা, কর্মসংস্থানের এই ৩টা জিনিস চাওয়া থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যোগদানের জন্য। আপনার কাছ থেকে অনেক মূল্যবান কথা আমরা শুনেছি, জেনেছি। আপনি যাদেরকে নিয়ে কাজ করেন তাদের জন্য রইল শুভকামনা, আপনার প্রতিষ্ঠানের জন্য শুভকামনা। আমরা একদম শেষে এসে অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আজকের মতো এখানেই আমরা থামতে চাচ্ছি। আবারও দেখা হবে আপনার সাথে আরো কোনো বিষয় নিয়ে। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের সাথে এতক্ষণ থাকবার জন্য। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।